গ্রান্টিনেডের কর্মচারীরা ডিএ পাবেন কিনা, আমরা বলছি পাবেন। আপনারা প্রশ্ন করতেই পারেন যে কখন পাবেন। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী সহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ অংশের সাথে কিন্তু আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি। তিনি এটা আশ্বাস দিয়েছেন যে আপনাদের সমস্ত রকম বকেয়া গ্রান্টিনেডের কর্মচারীদের আমরা মিটিয়ে দেব, আপনারা নিশ্চিত থাকুন, আমাকে শুধু একটু সময় দিতে হবে। বিভিন্ন কর্মচারীদের সমস্যার সমাধান হচ্ছে, অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকে সমাধান করছে, যেটা আগে বলার কোনো জায়গা ছিল না। আমাদের বকেয়া আটকানোর কোনো রকম অভিপ্সা যেমন সরকারের নেই, এবং আমি আশা করছি যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন তাতে খুব তাড়াতাড়ি বেরোবে, যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে নতুন করে কোনো লড়াই করতে হবে না। চাইলেন যে আগের মুখ্যমন্ত্রীর সহযোগিতা, তারপরে কেউ কেউ উচ্চারণ করে, না তফাৎ হয়েছে। এটা কর্মচারী হিসেবে বলতে পারি আর কি, যে বদলটা না হলে পরে তাদের এই হিরণময় যে নীরবতা, সে নীরবতা ভেঙে পড়ে এরকম সরব হতে, মানে সরব হওয়ার ক্ষমতাটা যে তাদের আছে শাসক থেকে বিরোধী হয়ে যাওয়ার পরে, সেটা তারা অনুভব করতে পারছিল না, অনুভব এখন করছে না। আপনি যেভাবে যে ভাষাতে বোঝাতে চাইলেন যে আগের মুখ্যমন্ত্রীর সহযোগিতা, তারপরে কেউ কেউ উচ্চারণ করে, না তফাৎ হয়েছে। এটা কর্মচারী হিসেবে বলতে পারি আর কি। আর সংগ্রামী যৌথ মঞ্চগতভাবেও এটা আমাদের মানে না বলার, যদি না বলি সেটা অন্যায় হবে। দীর্ঘ 3 বছর ধরে আমরা এখানে বসে থেকেছি, 3 বছরের বেশি সময় ধরে। আমি নিজে 42 দিন অনশনে ছিলাম, শুধু একটা উদ্দেশ্য নিয়ে, যে সরকার আলোচনায় বসুক, আলোচনায় বসে সমস্যার সমাধানের আমরা একটা প্রচেষ্টা করি, আমাদের অভাব অভিযোগগুলো শুনুক, সরকারের অসুবিধাগুলো আমাদেরকে জানাক, আমরা বসে পড়ে আলোচনার মধ্যে দিয়ে এসবগুলোকে নিয়ে কাটানোর চেষ্টা করি। হয়নি, আমরা চাতক পাখি হয়ে বসে থেকেছি। তারপরে সরকারকে মানে ক্ষমতা থেকে আমরা বলেছিলাম যে নবান্ন থেকে টেনে হিঁচড়ে আমরা বের করব। সেটা 2023 সালের ডিসেম্বর মাস ছিল, তখন কেউ বিশ্বাস করেনি। 2023 সালের এপ্রিল মাসে এখানে আমরা সভা করে এখানে মানে বলেছিলাম যে সরকারের সাথে লড়াই করে, কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার টিকে না। তখন তারা বিশ্বাস করেননি, সেটা প্রমাণ হয়েছে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী এসেছেন, বিরোধী দলনেতা হিসাবে এটা তিনি খুব ভালো করে জানেন যে এই ক্ষমতা পরিবর্তনে সরকারি কর্মচারী মহল, শিক্ষক শিক্ষিকা মহল, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকাটা কি, উনি কিন্তু সেই গুরুত্বটা দিচ্ছেন। এখন কথা হলো যে তাহলে সরকার পোষিত ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্রের মধ্যে কর্মচারীদের মধ্যে ডিএ মেটানোর ক্ষেত্রে বৈষম্য হচ্ছে কেন? খুব ভ্যালিড প্রশ্ন, এটা অনেকে করছেন। তার মধ্যে অনেকে এমনও আছেন যারা বিগত প্রায় 15 বছর ধরে প্রায় হিরণময় নীরবতার একটা জায়গাতে অবস্থান করছিলেন আর কি। আমি মাঝে মাঝে ভাবছি যে 4 তারিখের এই যে বদলের পিছনে সংগ্রামী যৌথ মঞ্চের যে ভূমিকা, এতে বিজেপির জানা লাভ হয়েছে, আরো কিছু কিছু মানে রাজনৈতিক দল আছে যারা বিভিন্ন সময়ে আমাদের আন্দোলনের সমূহ ক্ষতি করেছে, তাদের কিন্তু প্রভূত লাভ হয়েছে। মানে তারা কিন্তু তার আগে বুঝতেই পারছিলেন না যে বদলটা না হলে পরে তাদের এই হিরণময় যে নীরবতা, সে নীরবতা ভেঙে পড়ে এরকম সরব হতে, মানে সরব হওয়ার ক্ষমতাটা যে তাদের আছে শাসক থেকে বিরোধী হয়ে যাওয়ার পরে, সেটা তারা অনুভব করতে পারছিলেন না, অনুভব এখন করছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের গ্রান্টিনেডের কর্মচারীদেরকে জানাই, এবং তার সাথে প্রত্যেকটা কর্মচারী পেনশনারকে এটা আমরা আশ্বস্ত করছি। দেখুন, এই একটা মঞ্চ, যে মঞ্চ দাবি তোলার আগে পর্যন্ত, হ্যাঁ আপনিও কিন্তু বলতে পারতেন না মাঠে ঘাটে যে আপনার ডিএটা বকেয়া আছে কেন। কর্মচারীরা মানে সাধারণ মানুষ বলতে আর আপনারাই তো সব খেয়ে নিচ্ছেন। এই সেই মঞ্চ, যে মঞ্চ রাজ্যবাসীর কাছে এই ব্যাপারটাকে ন্যারেটিভ আকারে তৈরি করা শুধু নয়, এটাকে বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়েছে যে ডিএটা আমাদের প্রাপ্য, কারো দয়ার দান নয়, ডিএটা আমাদের অধিকার, এবং এই ডিএর সাথে সাধারণ মানুষেরও সম্পর্ক আছে। যে কারণের জন্য পশ্চিমবঙ্গে বর্তমানে ডিএ হচ্ছে অন্যতম একটা বড় ইস্যু। সাধারণ মানুষ এই ডিএর সাথে নিজেদের সংযোগটাকে স্থাপন করতে পেরেছেন। এটা অন্য কারুর কৃতিত্ব নয়, এটা এক এবং একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের কৃতিত্ব। সেই সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদেরকে ভরসা দিচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সঠিক হিসেবে ডিএ প্রদান করানো, আমরা দায়িত্ব নিচ্ছি সেটাকে ঠিক করাবো। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গ্রান্টিনেডের কর্মচারীরা ডিএ পাবেন কিনা, আমরা বলছি পাবেন। আপনারা প্রশ্ন করতেই পারেন যে কখন পাবেন। আমরা বলছি যে সরকারের সাথে যেহেতু আলোচনা চলছে, আপনারা বলছেন যে আমরা বোধহয় আন্দোলন ভুলে গেছি, আমরা বোধহয়, দেখুন আন্দোলনের বিভিন্ন রকমের ধরন হয়।
আমরা সরকারের মানে পথে না নেমেও কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছি। মানে মুখ্যমন্ত্রী সহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ অংশের সাথে কিন্তু আমরা ক্রমাগত যোগাযোগ রাখছি। বিভিন্ন কর্মচারীদের সমস্যার সমাধান হচ্ছে, অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকে সমাধান করছি, যেটা আগে বলার কোনো জায়গা ছিল না। আর গ্রান্টিনেরের বিষয়ে বলি, 110% নিশ্চিত থাকুন যে আপনাদের বা আমাদের, আমি নিজেও সেই ক্ষেত্রের কর্মচারী, আমাদের বকেয়া আটকানোর কোনো রকম অভিপ্সা যেমন সরকারের নেই, সরকারকে আটকাতে দেবেও না। যদি সরকার চেয়েও থাকে, সরকার আটকাতে পারবে না। মুখ্যমন্ত্রীর সাথে শেষ বৈঠক আপনাদের কি হয়েছিল এবং তিনি বলেছিলেন কি, বা কিভাবে আপনাদেরকে আশ্বস্ত হয়েছিল, বা আপনারা কি আদৌ আশ্বস্ত হয়েছিলেন? দেখুন, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরেও আমাদের কথা হয়েছে। মানে ফর্মাল বৈঠক হয়তো হয়নি, কিন্তু ফোনে কথা বলা বলুন বা মেসেজে কথা বলা বলুন, আমাদের কিন্তু হয়েছে। কয়েকদিন আগে পর্যন্তও হয়েছে। তিনি এটা আশ্বাস দিয়েছেন যে আপনাদের সমস্ত রকম বকেয়া গ্রান্টিনেডের কর্মচারীদের আমরা মিটিয়ে দেব, আপনারা নিশ্চিত থাকুন, আমাকে শুধু একটু সময় দিতে হবে। আমরা এর মধ্যে মানে 20% বকেয়া দিয়েছি। এই 20% বকেয়া বলতে গেলে আবার 1% যাদের মানে একটা অংশ যারা নীরবতা ভেঙে হঠাৎ করে বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাদেরও কণ্ঠস্বর আছে, তারা আবার বলবেন যে এআইসিপিআই মেনে দেওয়া হয়নি। বলছি, এআইসিপিআই মেনে দিয়ে পশ্চিমবঙ্গের কর্মচারীরা স্বাধীনতার পর থেকে কোনোদিনই পায়নি। যারা বলছেন তাদেরও যখন সরকার ছিল, যে সরকারকে তারা চোখের মনির মতো আগলে রাখতে বলতেন, সেই সরকারও কোনোদিন দেয়নি। কিন্তু এটুকু আশ্বস্ত করতে পারি যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে নতুন করে কোনো লড়াই করতে হবে না। কিন্তু দাদা, এখানে ডিএ আন্দোলনকারীদের একাংশের দাবি এটাও যে মমতা সরকার তবুও ডিএ দেবে বা দিচ্ছিল বলে ঘোষণা করেছিল, এখানে নতুন সরকার তো সেরকম ভাবে কোন রকম তদারকি দেখাচ্ছে না বা সদিচ্ছা দেখাচ্ছে না। সেটা কারা বলছেন? মানে 20%টা তাহলে কে ঘোষণা করলো? মানে মঙ্গল গ্রহ থেকে তাদের পূর্বজ কোনো অংশ যারা বিভিন্ন জায়গাতে পুরো পৃথিবী জুড়ে শাসন করে বেড়াতেন, তারা ঘোষণা করলেন 20%, যে 20% বকেয়া মেটানোর কথা বলেছে বর্তমান রূপার। মমতা ব্যানার্জির যে সরকার, সেই সরকার কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যেও বৈষম্য তৈরি করে দিয়ে গিয়েছিল। কলকাতার কর্পোরেশন এরিয়ার যারা ব্যাংকগুলো থেকে যেসব সরকারি কর্মচারীরা যারা পেমেন্ট পেতেন, মানে পেনশন পেতেন বা স্যালারি হতো, তাদেরও অ্যাকাউন্টে কিন্তু বকেয়া ঢোকায়নি। বিভিন্ন কারণে তারা হয়েছিলেন। তার একটা বড় কারণ ছিল যে যেহেতু ডিএর ক্যালকুলেশনে ভুল ছিল, এজি বেঙ্গল তারা ক্যাটাগরিক্যালি বলেছিল যে ভুল হিসেবটাকে আমরা ভেটিং করব না, সেই কারণে কিন্তু আটকে ছিল। সেটাকেও আমরা একটা সমাধানের জায়গাতে নিয়ে গেছি। কলকাতা কর্পোরেশন এরিয়ার যারা ব্যাংক অফ বরোদা সহ বেশ কিছু ব্যাংক, তারা কিন্তু পেয়ে গেছেন পেনশনাররা এবং গ্রুপ ডি কর্মচারীরা। স্টেট ব্যাংকের যারা আছেন তারা পাবেন। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি কিছু কিছু ডিপার্টমেন্টের আছেন, সংখ্যা যদিও কম, প্রায় 12-13 হাজার মতো আছেন, তাদের ব্যাপারটা পুরো ধামাচাপা পড়ে গিয়েছিল। আমরা সেটা সরকারকে বারবার করে বলে 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 সেটাকে ব্যবস্থা করা হয়েছে, তাদেরও বকেয়াগুলো ঢুকতে শুরু করেছে। অন্য রাজ্যে মানে রিটায়ারমেন্ট হওয়ার পরে অন্য রাজ্যে যারা চলে গেছিলেন, তারা মানে সরকারি কর্মচারী তারা পাননি, তাদের বিষয়গুলো জটিলতা কাটতে শুরু করেছে। নিশ্চিত থাকুন, একটা একটা করে জটিলতা যখন কাটছে, গ্রান্টিনেডের কর্মচারীদের নোটিফিকেশনও বেরোবে, এবং আমি আশা করছি যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন তাতে খুব তাড়াতাড়ি বেরোবে। আর আমরা পথে নামার জন্য যে কোনো সময় তৈরি হয়ে আছি। আজকেও দেখলেন কিছুক্ষণ আগে পর্যন্ত প্রায় এখানে শতাধিক মানুষের ভিড় ছিল। সুতরাং আমরা যখন পথে নামবো তখন কলকাতা অবরুদ্ধই হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কিন্তু সেটা যখন বুঝবো যে পথে নামতে হবে, আমরা তখন নিশ্চিত থাকুন কর্মচারী মহল যে তখন নামা হবে। আর গ্রান্টিনেডের বিষয়টা সংগ্রামী যৌথ মঞ্চের উপরে ছাড়ুন, ঠিক বেরিয়ে যাবে। গ্রান্টিনেডের বিষয়টা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চই দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্টেও তুলেছিল। চক্রান্তটা এমন লেভেলে চলছে যে সেখানে ধরুন আমাদের গোপাল সুব্রমণিয়াম জি না থাকলে পরে এই মামলা আমরা জিতি না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অন্য সমস্ত আইনজীবীর প্রতি সম্মান রেখেই বলছি যে গোপাল সুব্রমণিয়াম না থাকলে পরে ডিএ মামলায় কর্মচারী মহল সুপ্রিম কোর্টে জিততো না। সেই গোপাল সুব্রমণিয়াম যখন বললেন অন্যান্য আইনজীবীদেরকে যে সরকারি কর্মচারীদের তো অনেকটাই সমাধান হয়েছে, তাহলে গ্রান্টিনেডের বিষয়টাকে নিয়ে আমাকে কোনো ডিটেকশন বের করে নিতে দাও, আমাকে প্রথমে প্লিড করতে দাও, তখন সেখানে এই মামলাকারী সংগঠনেরই একটা অংশের আইনজীবী, আমি আর নাম করছি না, সকলেই তাকে দেখেছেন, করুণানন্দী, তিনি তখন তাকে বলেন, গোপাল সুব্রমণিয়ামের মতো আইনজীবী, মানে ভারতবর্ষে যে দুজন আইনজীবী আন্তর্জাতিক মানের, একজন হচ্ছে গোপাল সুব্রমণিয়াম, একজন হচ্ছেন হরিশ সালভে,
তাকে বলছেন যে না আগে আমি সওয়াল করব, আমার অনেক কিছু গুরুত্বপূর্ণ বলার বিষয় আছে, তারপর আপনি আসবেন। এটা অনেকে বলছেন যে উনি তো প্রফেশনাল লয়ার। হ্যাঁ, একদম প্রফেশনাল লয়ার, কিন্তু গোপাল সুব্রমণিয়াম উনি পয়সার ধার ধারেন না। আমরা পয়সা আগে পে করেছিলাম, উনি বলেছেন পয়সা আমি ফেরত দিয়ে দেবো। কোর্ট রুম ছেড়ে বেরিয়ে চলে যান। যে কর্মচারীদের হয়ে লড়াই করতে গিয়ে যে কর্মচারী মহল ঠিক করতে পারে না যে তাদের প্রায়োরিটিটা কি, তাদের কোনটা প্রাথমিকতা, আমি সেখানে সওয়াল করব না। তার পরের দিন আমরা বিকাশ সিংকে নামিয়েছি। বিকাশ সিং আরেকজন সিনিয়র আইনজীবী, মানে যারা আইন নিয়ে কাজ কারবার করেন তারা বিকাশ সিং এর নাম জানেন, এবং বর্তমানে উনি কয়েকদিন আগে পর্যন্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের বার অ্যাসোসিয়েশনের উনি সভাপতি ছিলেন। আমরা তার পরের দিন নামিয়েছি তাকে। তিনি আমাদের কথা তুলেছিলেন এবং সেখানে আমাদের বিষয়টাকে কমিটির কাছে এটাকে পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছেন। এখানে বলবেন যে সুপ্রিম কোর্টে তো ডিরেকশন দিয়ে দিতে পারতো। আমরা 5ই মে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গ্রান্টিনেডের বিষয়, ওয়ার্ক চার্জের বিষয়, যারা ডেলি ওয়েজ লেবার, এদের সবার বিষয় নিয়ে যেগুলো ডিসক্রিপেন্সিস ছিল এবং ভুল হিসেব, এই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু এবিডিপি জমা করেছিলাম, মানে মালহোত্রা কমিটির কাছে, বিচারপতি মালহোত্রা কমিটির কাছে। সেখানে ওনারাই কিন্তু বলেছিলেন যে এবিডিপির আকারে জমা করুন আপনারা, কিন্তু সেটার বিষয়ে কোনো রকম কোনো স্ট্যাটাস আমরা জানতে পারিনি। সেইটাকে জানার একটা উদ্দেশ্যও আমাদের ছিল। আর এটা খুব বাস্তব কথা যে কে 10 টাকা কম পেলো, কে 20 টাকা বেশি পেলো, সেটা দেখার মতো সময় কিন্তু সুপ্রিম কোর্টের নেই। সেই কারণেই কমিটিকে ইয়ে করে দিয়েছে। এখন কমিটি যেহেতু এই বিষয়টা দেখভাল করছে, সুপ্রিম কোর্ট সেদিন বললো যে তোমরা কমিটির কাছে যাও, কমিটি এটা নিয়ে সিদ্ধান্ত নিক, না হলে তোমরা আবার 2 মাস পরে আবার নতুন করে আসবে। সেই রাস্তাটা খুললো। আমরা মনে করছি, যেটা আমাদের বিশ্বাস, যে অতদূর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই গ্রান্টিনেডের বিষয়টা সমাধান হবে। এবং আমরা সরকারকে এই প্রস্তাবটাও দিচ্ছি যে শিক্ষাক্ষেত্রে গ্রুপ ডি এমপ্লয়ি সংখ্যা কম হাই স্কুলে আছে, তাছাড়া গ্রুপ ডি এমপ্লয়ি খুব বেশি নেই। সরকার একটা কাজ করতে পারে যে আপাতত নোটিফিকেশন বের করে যারা পেনশনার আছেন, গ্রান্টিনেডের যারা পেনশনার, তাদেরকে আপাতত মিটিয়ে দেওয়া, তারপরে যারা এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রটাতে পরবর্তী ক্ষেত্রে দেওয়া, সেই কাজটাও কিন্তু করতে পারে। আমরা সেই রকম নেগোসিয়েশনও রাজি আছি, কিন্তু সরকারকে এই বিষয়টাকে নিয়ে ইয়ে করতে হবে। আর যে বিভিন্ন ধরনের বক্তব্য তারা আদালতে পেশ করছেন, আমি বলবো যে সেটা সম্পূর্ণরূপে আমলাতন্ত্র করছে। অনেকে জিজ্ঞাসা করবেন আমলাতন্ত্র তো এই ব্যবস্থার মধ্যেই পড়ছে, মানে মন্ত্রীদের কথা ছাড়া কি আমলাতন্ত্রের কথা বলতে পারে? আমি বলছি যে তারা উপযাজক হয়েও বলছেন কিছুটা, আমি একদম শিওর হয়েই বলছি। কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন যে ভুল হিসেবে কাউকে টাকা মেটাবেন না, তারপরেও কিন্তু সেই হিসেবটাই চলছে। তারা হয়তো মুখ্যমন্ত্রীকে অন্য কিছু বুঝিয়েছেন, আমাদের ব্যর্থতা যে আমরা বোঝাতে পারিনি। তবে ভুল হিসেবেও থাকবে না, আইনের মাধ্যমেই তার সমাধান হবে। গ্রান্টিনেডকেও বঞ্চিত করতে পারবে না, সেটাও সমাধান হবে, আর সেটা সুপ্রিম কোর্ট থেকেই হবে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে প্রাইমারি টিচার হতে গেলে যে টেটটা ম্যান্ডেটরি অন্য একটা রাজ্যে, সেখানে ম্যান্ডেটরি নয়, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যান্ডেটরি করা হয়েছে। সেটা নিয়ে কি বলবেন? না, ওটা একটু মিস ইনফরমেশন হলো। ওটা ভারতবর্ষে টেট না দিলে পরে আপনি শিক্ষকতার চাকরি করতে পারবেন না। শুধু প্রাথমিক শিক্ষক নয়, কিন্তু হাই স্কুলের শিক্ষক টেট না দিলে আপনি করতে পারবেন না। হঠাৎ করে সুপ্রিম কোর্ট রায় দিল যে যারা পুরনো যারা আছেন বাধ্যতামূলক, তাদেরকেও টেট পাস করতে হবে না, তার চাকরি থাকবে না। আমরা বলছি যে এটা সম্পূর্ণরূপে বেআইনি। সুপ্রিম কোর্ট তার এখতিয়ারের বাইরে বেরিয়ে এই কাজটা করেছে। এবার সেটাকে নিয়ে আমরা এখন দেখছি যে কেন্দ্র সরকারও লেজে খেলাচ্ছে, সুপ্রিম কোর্টও তাই লেজে খেলাচ্ছে। মানে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা বর্তমানে কিছু কিছু বিচারপতি এরকম জায়গায় আমরা দেখছি যে আমার এটা ইচ্ছা হলো সুতরাং দাও করে, যদিও এভাবেই হয়ে এসেছে, কিন্তু এখন যেহেতু মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন, সেই জন্য মানুষ আর এগুলোকে মেনে নিচ্ছেন না। আইন বহির্ভূত ভাবেই কিন্তু এটা করা হয়েছে। আর তার সাথে আরটিই অ্যাক্ট যে লাগু হয়েছিল, তার মধ্যেও কিন্তু এই প্রভিশনগুলোকে ঢোকানো হয়েছিল, যেটা সম্পূর্ণরূপে বেআইনি। আমাদের ব্যর্থতা যা, সেটাকে আমরা চ্যালেঞ্জ করিনি। সেই বিষয়টার সমাধানের জন্য চেষ্টা চলছে। গত কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশের সরকার বলেছেন যে প্রাথমিক স্কুল, হাই স্কুল সবাইকে টেট পাস করতে হবে, না হলে কিন্তু চাকরি থাকবে না। যারা নর্মাল সেকশন আছেন তাদেরকেও পাস করতে হবে। লড়াইটা আমরা দিচ্ছি। আর তার সাথে এটাও বলার যে সারা দেশ জুড়ে প্রায় 30 থেকে 40 লক্ষ শিক্ষকের ফলে প্রভাবিত হচ্ছে।